আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশে একটা রীতিমতো রাজনীতির কিয়ামত হয়ে গেল। আমাদের শেখ হাসিনা বারবার এই কোরআনের আয়াতটি তিনি সংসদেও কিন্তু উচ্চারণ করেছেন, কিন্তু আফসোস এটি উচ্চারণ করেছেন প্রতিপক্ষের জন্য, কিন্তু নিজের জন্য তিনি কতটা ভেবেছেন এটি বলতে পারবো না। আজকের বাস্তবতা হলো তিনি যে ঘরে থাকতেন সে ঘরে তার সবচেয়ে তাচ্ছিল্যের বস্তু, যাকে তিনি মানুষই মনে করতেন না, যাকে তিনি ঘৃণা করতেন এবং যাকে গালাগাল দিয়ে তিনি আনন্দ অনুভব করতেন, সেই মানুষটির যাকে বলা হয় যে তকদির, সেই তকদিরের কাছে তিনি পরাজিত হয়েছেন। এক রাজনীতির কিয়ামত ঘটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার যে প্রধানমন্ত্রীত্বের চেয়ার, সেখানে তিনি এখন আসেন, সেই চেয়ারে তিনি বসছেন, সেই বাসভবনে তিনি থাকছেন, আর সেই শাহী খাবার দাবার খাচ্ছেন, আর সেই রাজামাত্য কর্মকর্তা কর্মচারীদের তিনি সেই আনুগত্য তিনি লাভ করছেন। আর অন্যদিকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, তার চেয়ে বড় বিষয় হলো তিনি জীবিত আছেন। এবং আজকের এই ইলেকট্রনিক মিডিয়া নাটিক গণমাধ্যমের যুগে গণভবনের মধ্যে প্রতি মুহূর্তে কি হচ্ছে সেটা তিনি দেখতে পাচ্ছেন। আর দেখতে পাওয়ার পর তার মনের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, এটি বাংলা সাহিত্যের অনেক পুরনো একটি কবিতার লাইন। সখী কেমনে বাঁধিব হিয়া, আমারই বধূ আন বাড়ি যায়, আমারই আঙিনা দিয়া। কবি বলছে যে আমি আমার এই হৃদয়কে কি করে প্রবোধ দেব, নিয়ন্ত্রণ করব, আমার এই আবেগকে কি করে নিয়ন্ত্রণ করব। কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার যে বধূ, আমার স্ত্রী আমার বাড়ির সামনে দিয়ে তার স্বামীর বাড়িতে যাচ্ছে, নতুন স্বামীর বাড়িতে যাচ্ছে, প্রিয়তমার বাড়িতে যাচ্ছে। তো এই যে রূপক, এই শব্দটি আবার আমাদের শিল্পী মমতাজ তিনি আবার ফোক গান রূপে তিনি আবার খুবই একেবারে যাকে বলে ব্লকবাস্টার একটি গান, বুকটা ফাইটটা যায়, আমরা সবাই সেটা শুনেছি। এখন আমরা বাংলাদেশের যারা লোকজন তেল দিতে পছন্দ করি, ড্রাম নিয়ে ঘুরি, শেখ হাসিনাকে নিয়ে আমাদের অনেক কবিতা ছিল, অনেক গান ছিল, অনেক অভিনয় ছিল, অনেক নৃত্য ছিল। আমাদের শিল্প, আমাদের সাহিত্য, আমাদের গান এবং কবিতা, আমাদের বড় বড় যারা লোকজন, জ্ঞানী গুণী, কারণ নাম বললাম না, কত বড় বড় উপাধি, সেই কেউ ভাষাকন্যা বলছেন, কেউ তাকে বঙ্গরত্ন বলছেন, আরো কত উপাধি। তো সেই সকল লোকজন সব পালিয়েছেন। ভাগ্য ভালো সৈয়দ শামসুল হকের মতো মানুষ, এত বড় সাহিত্যিক, এত বড় জ্ঞানী, এত বড় গুণী, তার এক একটি কবিতা, সেই নুরুল দিনের সারা জীবন, ও মাই গড, কল্পনাই করা যায় না। আরো কত কবিতা, আরো কত লেখা। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা সাহিত্য যতদিন থাকবে, থেকে যাবে। তো তিনিও শেখ হাসিনা দ্বারা প্রলুব্ধ হয়েছিলেন এবং প্রলুব্ধ হয়ে তাকে উপাধি দিয়েছিলেন ভাষা কন্যা। ভালো কথা, এখন তিনি বাংলাদেশে নেই, তিনি এখন দিল্লিতে। এবং এই যে ডক্টর ইউনূসের এই ঘটনা তিনি দেখছেন, তারই হয়তো ওই ডক্টর ইউনূসের আশেপাশে কেউ হয়তো রয়েছেন, ভিডিও করে আবার শেখ হাসিনাকে পাঠাচ্ছেন, হয়তোবা দেখছেন যে যে মানুষটি শেখ হাসিনার জন্য জীবন দিতে চেয়েছিল, তাকে বিভ্রান্ত করতে চেয়েছিল, সেগুলো এখন ডক্টর ইউনূসের সামনে গিয়ে হাত জোড় করে কিভাবে আকুতি জানায়। এবং এই দৃশ্য দেখার পর তার যে বেঁচে থাকাটা, এটি রীতিমতো জাহান্নামের আগুনে পরিণত হয়ে গিয়েছে। এবং তিনি যে কি পরিমাণ কষ্ট পাচ্ছেন, এটি তার হৃদয় ছাড়া অন্য কারোর হৃদয় ধারণ করতে পারবে না। তো এই যে শেখ হাসিনার পতন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উত্থান, তার পলায়ন এবং আরেকজনের প্রতিস্থাপন, এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা আমরা যারা আছি ক্ষমতার বাইরে তাদের জন্য যেভাবে প্রযোজ্য, আর এই মুহূর্তে যারা রাষ্ট্র ক্ষমতা ভোগ করছেন তাদের জন্য আরো বেশি প্রযোজ্য। এত বড় একটি দল
বিশাল একটা ঐতিহ্য, এত বড় একটা পরিবার। বাংলাদেশের শেখ পরিবার মানে রাজনৈতিক অঙ্গনে সত্যিকার অর্থে এত বড় পরিবার আর কারো নেই। সেটা শরীয়তপুর, ফরিদপুর, বরিশাল, খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, ঢাকা শহর থেকে শুরু করে সর্বত্র তাদের ব্লাড কানেক্টেড আত্মীয় স্বজন হাজার হাজার। এবং এ সকল আত্মীয় স্বজনরা দীর্ঘদিন ধরে ধনী। সেই 60-এর দশক থেকে তারা ধনী, গাড়ি বাড়ির মালিক, সচ্ছল। তো এত বড় একটা পরিবার, তার সঙ্গে সঙ্গে বিশাল একটা সংগঠন। সেই সংগঠন কি বলবো, আপনি সেই সংগঠনের যারা লোকজন বলা হয়ে থাকে তাদের প্রায় 35% বাংলাদেশের টোটাল পপুলেশনের কর্মী এবং সমর্থক রয়েছে, আওয়ামী লীগের ভোট রয়েছে তাদের, দুই পয়সার কাজে আসেনি। আপনি চিন্তা করেন যে এই যে নিক্সন চৌধুরী, লিটন চৌধুরী, তাদের বাবা ইলিয়াস আহমেদ চৌধুরী। তো ইলিয়াস আহমেদ চৌধুরী, যার ডাকনাম ছিল দাদা ভাই, তো ইলিয়াস আহমেদ চৌধুরী বাংলার বাণীর যে ভবনটি গিয়ে দেখে সেই পাকিস্তান জমানাতে তিনি এটার মালিক ছিলেন। তো তিনি তো নতুন ধনী নন। ইলিয়াস আহমেদ চৌধুরীর বাবা ছিলেন বাদশা মিয়া। বাংলাদেশের মধ্যে যেই কজন ধনী এবং বড় জমিদার ছিলেন, এবং ব্রিটিশ জমানাতে তারা প্রথম তিনি ফরিদপুর, গ্রেটার ফরিদপুরের ডিস্ট্রিক্ট বোর্ডের তিনি চেয়ারম্যান হয়েছিলেন। তাদের আত্মীয়, বঙ্গবন্ধুর আত্মীয়। এরপর মোহন মিয়া সাহেব, ময়জউদ্দিন সাহেব, ময়জউদ্দিন বাংলাদেশের মধ্যে শীর্ষতম জমিদার। ময়জউদ্দিন সাহেবের ছেলে মোহন মিয়া, লাল মিয়া, তারা মিয়া, 3 ভাই। মোহন মিয়াকে আপনারা সবাই চিনেন, লাল মিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার ছিলেন। তো মোহন মিয়া সাহেবের 2 ছেলে আবার আকমল ইবনে ইউসুফ, কামাল ইবনে ইউসুফ রাজনীতিতে এসেছিলেন, সাব্বির ইবনে ইউসুফ আরো সবাই আছেন। তো এই পরিবারে কিন্তু তাদের আত্মীয়, মানে বঙ্গবন্ধুর আত্মীয়। তো আমি এভাবে যদি তাদের বংশের কোনোটি বলতে যাই, তাহলে 50-এর দশক থেকে 60-এর দশক থেকে শুরু করে, অর্থাৎ সেই ব্রিটিশ জমানা থেকে সারা বাংলাদেশে যে বনেদি পরিবারগুলো ছিল, তাদের সঙ্গে তাদের আত্মীয়তার বন্ধন, সম্পর্ক তো আজকের না। বঙ্গবন্ধুর বড় বোন, বঙ্গবন্ধুর বড় বোন, ছোট নয়, বড় বোনকে তিনি বিয়ে দিয়েছিলেন এই যে শিবচরের বাদশা মিয়ার এই পরিবারে। তো তারা তো রাস্তার ফকির নন, হঠাৎ করে গজিয়ে ওঠেননি। তো এই পরিবারের যে ঐতিহ্য, টাকা পয়সা, ধন সম্পদ, এ সব কিছু এই সময়টাতে এসে আল্লাহর হুকুমের কাছে কর্পূরের মতো উড়ে গেল। তো এই যদি হয় আওয়ামী লীগের দশা, শেখ পরিবারের দশা, শেখ হাসিনার দশা, তাহলে আপনি আমি যারা খুব সাধারণ অবস্থায় আছি, আমাদের অহংকারের জবাব এই প্রকৃতি কিভাবে দিতে পারে, সেই প্রশ্ন রাখলাম। আর সেই প্রশ্নের কুফল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা আছে, এবং আপনাদের জন্য দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।